ও চায়ের যা কালারটা হয়েছে না, দারুণ দারুণ। আর বিকেলে টিফিনে হচ্ছে দেখো সাদা চিড়ে ভাজা, তার সঙ্গে বাদাম। এই বাদামও কিন্তু তেলে ভাজা নয়, শুকনো ভাজা, দারুণ টেস্টি। বাসনগুলো গোছানো হয়ে গেল। এইবারে আমি 3খানা রুটি করবো। ভাত আমার হয়ে গেছে, আর একটুখানি আলু ভাজবো ছেলের জন্য। এই হচ্ছে আমার রাতের কাজ আজকে। সত্যি মানে এতদিন ধরে আফসোস করছিলাম না যে বিয়ে বাড়ি পড়ে না, বিয়ে বাড়ি পড়ে না। এমন সময় বিয়ে বাড়ি পড়েছে, ফুল করোনা, মানে চারিদিকে একেবারে করোনা ভর্তি হয়ে গেছে, তখন বিয়ে বাড়িটা পড়েছে যাতে যেতে না পারি। মানে জানি না যাওয়া হবে কিনা। ছোট দাদুর ছেলে, মানে আমার কাকার ছেলে, মানে আমার এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তো নিমন্ত্রণও চলে এসছে, কিন্তু যেতে পারবো বলে আমার মনে হচ্ছে না। এখন যা অবস্থা চারিদিকে, বিয়ে বাড়িটারি না যাওয়াই ভালো, তাই না? এতগুলো লোক একসাথে গ্যাদারিং হওয়া। এখন তো আমি দেখছি বাড়ির আশেপাশে মানে 5-6টা বাড়ির মধ্যে একটা বাড়িতে করোনা পেশেন্ট রয়েছে, এরকম দেখা যাচ্ছে। তাহলে কি অবস্থা বলো। তারপরে কার ইমিউনিটি পাওয়ার বেশি আছে, কার কম আছে, সেটা তো আমরা জানি না। মানে কাকে যে বেশি অ্যাটাক করে ফেলবে সেটা আমরা বুঝতে পারছি না। তো সেই জন্য মনে হয় আমি বিয়েটা যেতে পারবো না, এখন অব্দি এটাই মনে হচ্ছে, বুঝেছো? কি যাদের বিয়ে হচ্ছে হোক, কিন্তু লোকজন জমায়েত না হলেই হলো। বিয়ে হওয়াটা দরকার, সেটা হোক। এখন রান্নার মধ্যে করব রুটি আর আলু ভাজা। ভাত অলরেডি হয়ে গেছে, তো আলু ভাজাটা দেখো বসিয়ে দিয়েছি। এতক্ষণ আলু কাটলাম দেখলে। আর এখন আমি আটা বার করে শেষের জন্য ওই 3খানা রুটি করব। তার জন্য আটা প্রথমে নিয়ে আমি আটাটা মাখবো, মেখে রুটিগুলো করে নেব। আলু ভাজাটা হয়ে গেছে, এবারে ছেলের ভাতটা বেড়ে দিলাম আগেই। ছেলের ভাতটা দিয়ে দিচ্ছি, কারণ আলু ভাজাটা আর কোথাও রাখতে হবে না, তাহলে একদম থালার মধ্যে দিয়ে ছেলের ভাতটা বেড়ে দিলাম। তারপর আমি রুটিগুলো করে নেব। তো বন্ধুগণ, এই হচ্ছে ব্যাপার। এখন রুটি করছি আর ভাতটা সব করে নিয়েছি, সবই হয়ে গেছে। এবারে জাস্ট ডিনারটা করব। পেট পুজো হয়ে গেছে, বেড কভার গুলো কাটছিলাম, পর্দা সর্দা সব কাটা হয়ে গেছে। এগুলোকে এখন একটু ফোল্ড করে রেখে দেবো, কারণ পর্দা তো এর মধ্যে লাগাবো না, ঘরটা পুরো ক্লিন করে তারপরে লাগাবো। কাজটা করে নিই। সত্যি কার্টেন গুলোর কালারটা ভীষণ সুন্দর, প্রাইসও কিন্তু অনেক কম। কালারটা সুন্দর, প্লাস প্রচন্ড গ্লেজ, খুব সুন্দর। মানে অনেক সময় দেখবে কম দামে খুব দারুণ দারুণ জিনিস পাওয়া যায়।
আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম, লিংক দেখবে ডেসক্রিপশনে আছে। আমার অ্যামাজনের লিংকটা যাবে কি আমার কার্টুন কালেকশনে যাবে, গেলে দেখতে পাবে। গুড মর্নিং, আবার তোমাদের স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগের কন্টিনিউশনে। সকালবেলা ঘুম থেকে উঠে, আজকেও আশিসের ছুটি রয়েছে, তো সেই জন্য একটুখানি দেরি করলাম নিচে যেতে। মানে এখানে কিছুক্ষণ ধরে মোবাইল ঘাটলাম, এটা ওটা করলাম, করে তারপরে নিচে যাচ্ছি। আজকে করেছি ছানার পরোটা, তার সাথে আলুর তরকারি, কারি পাতা, টমেটো দিয়ে। দারুণ হয়েছে। আর ঘিতে ফ্রাই করেছি, তো ঘিতে ফ্রাই করলে একটা সুন্দর স্মেল হয়। আজকে ঘর মোছামুছির পালা, তোমরাও দেখে নাও। ঘরের সব থেকে বড় কাজ হচ্ছে সত্যি এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর বাসন মাজা। এই তিনটে কাজ এতদিন ধরে করে দিচ্ছিল বলে মাসি আমার ঠিক গায়েই লাগছিল না আর কি। মনে হচ্ছিল সংসারের কাজটা খুব বেশি নয়, রান্না বান্না আর একটুখানি গোছগাছ করলেই হয়ে যায়। কিন্তু দেখো, এই যে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া করতে করতে আমার কিন্তু দিনের অর্ধেকটা সময়ই বেরিয়ে যায়। আর আরেকটা কথাও আমি রিয়েলাইজ করলাম এগুলো করতে করতে, যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কিন্তু বড় এক্সারসাইজ। দিনের মধ্যে এইগুলো যদি একবার করা হয় তাহলে কিন্তু বেশ খানিকক্ষণ, মানে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিটের এক্সারসাইজ তো হয়েই যায়। তো সেই জন্য ঘরেও কিন্তু আমরা কিছু এরকম ফাংশনাল এক্সারসাইজ করতে পারি, যেগুলো থেকে আমরা নিজেদের শরীরের যত্নও নিতে পারি। তো আজকে কাজ করতে করতে এগুলো খুব মনের মধ্যে হচ্ছিল বলে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম। আর আমি কিন্তু প্রথমে কি করি বলো তো, একটা একটা ঘর ঝাড় দিই, প্লাস তার সাথে সাথে একটা করে ঘর মুছি, তারপরে আবার একটা ঘর ঝাড় দিই, আবার একটা ঘর মুছি। এইভাবেই কিন্তু আমি মোছা আর ঝাড়াটা করে ফেলি। তো আমি এই বেডরুমটা দেখতেই পাচ্ছ, প্রথমে ঝাড় দিলাম, তারপরে মুছছি। এবারে চলে এসেছি আরেকটা ঘরে। এখানে সোফাটাকে প্রথমে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সোফাতে বসলে তো কুশনগুলো এদিক ওদিক হবেই, এটা স্বাভাবিক। তো একবার গুছিয়ে নিয়ে তারপরে ঝাড় দেওয়া আমি শুরু করছি। প্রথমে আমি ব্যালকনি থেকেই স্টার্ট করলাম, বেডরুমের পরে ব্যালকনির এই ঘরটা, মানে বারান্দাটা আর কি, প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আমি চলে যাব লিভিং রুমে আবার, কারণ এইখান থেকে ঝাড় দিয়ে বাইরে বের করতে সুবিধা হবে, যেহেতু এটা এই পাশে রয়েছে আর ওই দিক থেকে আমাকে বার করতে হয়। তো সেই জন্য এইখান থেকেই ঝাড় দিয়ে আমি একেবারে বাইরে নিয়ে যাচ্ছি। আর ঝাড় দেওয়ার সময় না অন্যান্য ফার্নিচারগুলো আমি একটু ঝেড়ে দিই এইভাবে, কারণ ওই যে বললাম ডাস্ট একটা প্রবলেম রয়েছে, কি একটুখানির মধ্যেই ডাস্ট ওপরে জমা হয়ে যাচ্ছে। তো সেই জন্য এইভাবে একটু ঝেড়ে পুছে নিচ্ছি, কোনো রকমে নিজের মতো করে আর কি করে নিই। সবসময় যে শুধু ঝাড় দিচ্ছি মানে মেঝেই ঝাড় দেবো এরকম নয়, যখন যেটা মনে হয় সেভাবে আমি ঝাড় দিয়ে মুছে একেবারে বেরিয়ে যাই। ওপরের ঘরটা আমি এরকম বেলার দিকে মুছে নিই, আর নিচের ঘরটা আমি ওই রান্না টান্না হয়ে গেলে তারপরে একবারে মোছার চেষ্টা করি, কারণ একসাথে না সমস্ত ওপর আর নিচ একেবারে মুছতে গেলে একটু বেশি এক্সারসাইজ হয়ে যায়, আর অতিরিক্ত কোনো কিছুই আমাদের শরীরের পক্ষে ভালো না। যে কোনো এক্সারসাইজ করার সময় কিংবা ব্যায়াম করার সময় বা যোগা করার সময় কিন্তু আমাদের মাঝে মাঝে রেস্ট নিয়ে করতে হয়, এটাই নিয়ম। কারণ একবারে শরীরকে খুব বেশি পরিশ্রম করাটা উচিত নয়, আমাদের শরীরও তাতে কিন্তু রিভোল্ট করে। আর আজকে সকালবেলা উঠেই এমন একটা খারাপ খবর শুনেছি, সকাল 7টা থেকে ছেলের পড়া থাকে, টিউশন অনলাইন, কিন্তু 7টার সময় উঠে ও জানতে পারলো যে যার কাছে পড়ার কথা ছিল তাদের ফুল ফ্যামিলি অসুস্থ। বুঝতেই পারছো কিসে অসুস্থ, কোভিড-19 আর কি। তো সেইটা শুনে সকাল থেকে মনটা ভীষণ খারাপ হয়ে আছে, যে এখন তো চেনা শোনা আশেপাশে সবার কাছেই এরকম শোনা যাচ্ছে, সবারই হয়ে যাচ্ছে কোভিডটা। মানে কি হলো কিছু বুঝতে পারছি না, তো কাউকেই মনে হচ্ছে ছাড়বে না, সবারই এটা হয়ে যাবে, সে বেশি ঘাতক হোক কিংবা কম ঘাতক হোক। তো যাই হোক, এটা নিয়েই বাঁচতে হবে, এটা বুঝে গেছি, মানে যে কোনো সময় হতে পারে এটাও বুঝে গেছি। মানে কখনো যদি এবার দেখা যায় যে পজিটিভ হলো, তো মানে এটা অবাক হওয়ার কিছুই হবে না আর কি, এরকমই ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। শুনলাম যে মেয়ের 15-এর পর থেকে নাকি এই পিকটা একটু কমবে,
দেখা যাক যেন সবকিছু ভালো হয়, এই আশাতেই থাকি আমরা। কি আর করব বলো, আমাদের তো হাতে আর কিছু নেই। প্রিকশন নিয়ে চলতে পারি আর আশা রাখতে পারি, ব্যাস। রান্নাঘরে কিন্তু আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি। দেখো কাতলা মাছের ঝোল করেছি, আর করেছি পটল পোস্ত, মানে পোস্ত আর বাদাম একসাথে বেটে পটলটাকে এভাবে গোটা গোটা খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়েছি। পুর আজকে দিইনি, এমনি এইভাবে আমি পোস্ত আর বাদাম দিয়ে পটলটা করেছি। গুড ইভিনিং। লাঞ্চ টাঞ্চ করে ভাবলাম যে একটু রেস্ট করি, মানে রেস্ট মানে একটু শুই, একটু মানে জাস্ট একটু বডিটা ফেলবো আর কি, ঘুম নয়। কিন্তু বডি ফেলতে না ফেলতে কোথা থেকে যে ঘুম আসলো আমার আজকে, বহুদিন পর দিনের বেলা কোথা থেকে যেন ঘুম এলো। তো যাই হোক, দেখলাম যে না আসছে যখন, মানে অনাহুত অতিথি, যেটা ভীষণই এক্সপেন্সিভ আমার কাছে, যে ঘুমটা আমার হয় না দিনের বেলা। আর জেনারেলি ঘুমাতে আমি ভালোবাসি না, কিন্তু আজকে যখন এসেছে এবং এতটাই জোরভাবে এসেছে, তো ভাবলাম যে না ঠিক আছে, আমি চোখটা বুঝেই থাকি, তো ঘুমিয়েই পড়েছিলাম। তো তাও কি মোটামুটি ঘন্টাখানেক ঘুমিয়েছি, পুরো 1 ঘন্টা হবে না, 45 মিনিট থেকে 50 মিনিট। তো তারপরে দেখছি যে এমন ভাবে শুয়েছিলাম, মানে যেহেতু হট করে ঘুম পেয়ে চট করে ঘুমিয়ে পড়েছি, এইভাবে মানে চুড়িটা এভাবে মুখের মধ্যে লেগেছিল, এই জায়গাটা এত ব্যথা হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখছি। তো যাই হোক, ঘুমটা হয়েছে বলে বেশ ফ্রেশ লাগছে, তবে এতটাই গরম লাগছিল ঘুম থেকে উঠে, আমি মনে হচ্ছে যেন পুরো স্নান করে উঠেছি, এতটাই ভিজে গেছিলাম গরমে। আমি এসিটাও চালাইনি, আমি এমনি ফ্যান চালিয়ে শুয়েছিলাম। আর দুপুরবেলা ওপরের ঘরে পুরো রোদটাই ছাদের উপর পড়ে, তো প্রচন্ড গরম হয়। যারা আমার ওপরের ফ্লোরে থাকো আর কি, তারা নিশ্চয়ই জানো যে কতটা গরম হয় দুপুরবেলা। তো সেই গরমটার মধ্যে আমি এই গরমটার মধ্যেই ঘুমিয়েছিলাম, আর নিচের ঘরে আজকে আর ছিলাম না। ঘুম টুম হলো, সবই হলো। তো তোমাদের সঙ্গে কথা বলা তো বিশেষ হয়নি। আর আমি সাধারণত দুপুরবেলা ঘুমাই না, তবে সন্ধ্যাবেলাও ঘুমাই না। কিন্তু আমার শাশুড়ি মায়ের অভ্যাস ছিল সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পর চাটা খেয়ে ঘুমাবে। তো ঘুমাতো, ঘুম থেকে উঠতে হতো 10টার সময়, ডেকে খেতে দিতে হতো, তারপরে আবার ঘুমিয়ে পড়তো। তো সেটাই মনে পড়লো যে এক একজন মানুষের দেখবে ঘুমের যে সাইকেলটা নিজের শরীরের এক এক রকম। কারো দেখবে খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়, সে চাইলেও বেশিক্ষণ ঘুমাতে পারবে না। আবার কারো কারো দেখবে অনেক রাত অবধি জেগে থাকতে পারে, কিন্তু সকালে আর ঘুম ভাঙে না। এরকম কিছু মানুষ থাকে। আবার কেউ কেউ দুপুরবেলা ঘুমোতে ভালোবাসে, কেউ কেউ দুপুরে ঘুমোয় না, কেউ সন্ধ্যের সময় ঘুমোয়। এরকম নানা রকম ঘুমের সাইকেল আমাদের শরীরে আছে, জিনগতভাবে এটা থাকে। তো সেই জন্য ওইসব নিয়ে কাউকে কিছু না বলাই ভালো। কারণ অনেকে দেখবে সকালে উঠতে পারে না বলে বড়রা ভীষণ ভাবে বকতো যে কেন সকালে উঠতে পারিস, ভোরবেলা উঠতে হবে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এই একটা ব্যাপার ছিল। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারছি যে এক একজনের শরীরের নিয়মটা এক এক রকম, সেটা সবার জন্য একরকম হতেই পারে না। পড়াশোনার ক্ষেত্রেও তাই, দেখবি কারো কারো রাত্রিবেলা ভালো মুখস্থ হয়, কারো কারো দিনের বেলা। গানও সেম, সব ক্ষেত্রে আর কি। তাই আমার মনে হয় যার যার নিজের চয়েস অনুসারে সেগুলো করা উচিত, কারণ শরীর যখন যেটা চাইছে তখন তাকে সেটা দিতে হবে। জোর করে কিছু করা উচিত নয়। জোর করে আমার সব ভোরবেলা ঘুম ভাঙে না কিন্তু আমাকে উঠতেই হবে, এটা তার শরীরের জন্য একটা কষ্টদায়ক হয়ে যাবে। তাই আমার মনে হয় যে যার শরীর যেরকম সেভাবেই থাকা ভালো, তবে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমানো দরকার। তো যাই হোক, আমার তো অতিথি আজকে এসেছিল, ঘুম অতিথি, তাকে মোটামুটি ভালোই স্বাগত জানিয়েছি। এবারে চা করতে যাবো, আশিস হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছে, আমি যাইনি। আমি আবার কদিন ধরে হাঁটতে যাচ্ছি না গো, গরমে আমি পারছি না। সকালবেলা তো প্রচন্ড রোদ উঠে যায়, আর বিকেল বেলাও আর এই কাজ টাজ করার পর না, যেহেতু সমস্ত কাজ নিজের সাথে করতে হচ্ছে, আর আমার মনে হয় না যে আমি বেরোই, মানে ঘরের কাজ করে আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, অনেক গল্প করলাম, গল্পের তো শেষ হবে না, গল্প করতে থাকলে আমি করেই যাব। তাহলে আজকের মতো শেষ করলাম, আমার গল্প তো করবো, তবে নেক্সট ব্লগে। গল্প না করলে হয়। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, হাসি মজায় থেকো, আনন্দে উৎসাহে থেকো, উদ্যমে থেকো। আর কাজকর্ম তো করতেই হবে, ওটা আছে। আর যে যার নিজের শরীরের ধরন অনুসারে থেকো, কখনো জোর করে কিছু চাপিয়ে দিও না। তবে হ্যাঁ, কিছু কিছু নিয়ম তো মানতেই হবে, সেগুলোর বাইরেও কিন্তু যাওয়াটা ঠিক হবে না, সেটা আমাদের শরীরই বলে দেবে। ওকে, তাহলে বিদায় নিচ্ছি, আবার চলে আসছি খুব তাড়াতাড়ি। বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ।